মহাবিশ্বের সমস্ত বিস্ময়ের মধ্যে সম্ভবত কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল এর চেয়ে অদ্ভুত আর কিছুই নেই। এগুলোকে আমরা চিনি মহাজাগতিক দানব হিসেবে, যা সবকিছু গিলে ফেলে, এমনকি আলোও যার কাছ থেকে পালাতে পারে না। কিন্তু আজ আমরা একটা অন্যরকম প্রশ্ন নিয়ে আলোচনায় ঢুকব। এই তথাকথিত ধ্বংসের যন্ত্রগুলোই কি আসলে মহাবিশ্বের স্থপতি? আমাদের অস্তিত্বের পেছনে কি এদেরই কোনো ভূমিকা আছে? এটাই তো সবচেয়ে আকর্ষণীয় দিক। আমরা ব্ল্যাক হোলকে এতদিন কেবল গল্পের ভিলেন হিসেবে দেখেছি, কিন্তু যত গভীরে যাচ্ছি ততই মনে হচ্ছে এই ভিলেনরাই হয়তো পুরো গল্পের নায়ক। আজ আমরা সেই ধারণা থেকেই যাত্রা শুরু করব, যা একসময় ছিল স্রেফ কাগজের ওপর লেখা কিছু গণিত, আর দেখব কিভাবে তা আমাদের মহাবিশ্বকে শোনার এক নতুন জগতে নিয়ে গেল। তাহলে চলুন এই দ্বৈত পরিচয়ের রহস্যটা উন্মোচন করা যাক। শুরুটা করতে হবে এমন একজনের কাছ থেকে, যিনি মহাকর্ষকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন, কিন্তু নিজের তত্ত্বের ভেতরে লুকিয়ে থাকা এই দানবকে বিশ্বাস করতে চাননি। আমরা কথা বলছি অ্যালবার্ট আইনস্টাইনের। হ্যাঁ, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বই ছিল সবকিছুর মূলে। তিনি আমাদের বোঝালেন যে মহাকর্ষ কোনো অদৃশ্য শক্তি নয় যা দূর থেকে কাজ করে, বরং এটি হল স্থানকালের চাদরে তৈরি হওয়া বক্রতা। ভাবুন, একটা টানটান করে পাতা চাদরের ওপর যদি একটা ভারী বোলিং বল রাখা হয়, চাদরটা যেমন বেঁকে যাবে, ঠিক তেমনি সূর্য বা পৃথিবীর মতো ভারী বস্তু তার চারপাশের স্থানকালকে বাঁকিয়ে দেয়। আর গ্রহ বা অন্য ছোট বস্তুগুলো সেই বাঁকানো পথেই চলতে থাকে, অনেকটা ওই চাদরের ওপর ছেড়ে দেওয়া একটা মার্বেলের মতো। এটাই মহাকর্ষ। কিন্তু আইনস্টাইনের এই সুন্দর তত্ত্বের মধ্যে একটা চরম পরিণতির বীজ লুকিয়েছিল। আর সেই বীজটাকে প্রথম খুঁজে বের করেন কার্ল শোয়ার্জচাইল্ড, তাও আবার প্রথম বিশ্বযুদ্ধের ময়দানে বসে। ভাবা যায়, আইনস্টাইনের গবেষণাপত্র পড়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেখান যে যদি কোনো বস্তুর সমস্ত ভরকে একটি নির্দিষ্ট ছোট জায়গায় সংকুচিত করা যায়, তাহলে স্থানকালের বক্রতা এতটাই অসীম হয়ে যাবে যে যেখান থেকে কোনো কিছুই বেরোতে পারবে না। তিনি একটা সীমানার কথা বলেন, যার নাম আজ আমরা দিয়েছি ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। এক কথায় পয়েন্ট অফ নো রিটার্ন। একবার ভেতরে গেলে আর ফেরা যাবে না। কিন্তু আমি যতদূর জানি, আইনস্টাইন নিজে এই ধারণাটা একদমই পছন্দ করেননি। তিনি মনে করতেন প্রকৃতি এত অদ্ভুত আর চরম হতে পারে না। একেবারেই না। তিনি ভেবেছিলেন এটা গণিতের একটা খেয়াল মাত্র। বাস্তবে এমন কিছু থাকা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হল, প্রকৃতি কি সত্যিই এমন অদ্ভুত কিছু তৈরি করে? গণিতের এই দানব কি বাস্তবে জন্ম নিতে পারে? এর উত্তর পেতে আমাদের তাকাতে হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল আর বিশাল নক্ষত্রগুলোর জীবনের শেষ মুহূর্তের দিকে। অর্থাৎ একটি তারার মৃত্যুর মধ্যে দিয়ে একটি ব্ল্যাক হোলের জন্ম। ব্যাপারটা কিভাবে ঘটে? একটা বিশাল নক্ষত্রের জীবনটা হল দুটো শক্তির মধ্যে এক নিরন্তর যুদ্ধ। একদিকে আছে নিউক্লিয়ার ফিউশন, যা তারার কেন্দ্রে হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করে প্রচণ্ড শক্তি তৈরি করে আর বাইরের দিকে চাপ দেয়। অন্যদিকে আছে তার নিজের প্রচণ্ড মহাকর্ষ, যা সবকিছুকে ভেতরের দিকে টেনে আনে। লক্ষ লক্ষ বছর ধরে এই দুই শক্তি একটা ভারসাম্য বজায় রাখে। কিন্তু এই যুদ্ধ তো সারা জীবন চলতে পারে না। একসময় তো জ্বালানি ফুরিয়ে আসবেই। ঠিক ধরেছেন। নক্ষত্রটি হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম, তারপর কার্বন, অক্সিজেন, এভাবে আরও ভারী মৌল তৈরি করতে থাকে। কিন্তু এই প্রক্রিয়াটা যখন লোহা তৈরিতে পৌঁছায়, খেলাটা সেখানেই শেষ হয়ে যায়। লোহা থেকে ফিউশনের মাধ্যমে আর শক্তি পাওয়া যায় না। এটা হলো তারার ভেতরের পারমাণবিক চুল্লির শেষ ছাই। ফিউশনের চাপ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মহাকর্ষ জিতে যায়। আর সেই জয়টা নিশ্চয় খুব শান্তশিষ্টভাবে হয় না। একদমই না। সেই জয়টা হয় এক অভাবনীয় বিস্ফোরণের মাধ্যমে। কয়েক সেকেন্ডের মধ্যে নক্ষত্রের কেন্দ্রটা নিজের মহাকর্ষের চাপে ভেঙে পড়ে, আর বাইরের অংশটা প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। একেই আমরা বলি সুপারনোভা, মহাবিশ্বের অন্যতম দর্শনীয় ঘটনা। কিন্তু বিস্ফোরণের পর যদি নক্ষত্রের মৃত কেন্দ্র বা কোরটার ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় ৩ গুণ বা তার বেশি হয়, তাহলে তার পতন আর কোনো শক্তিই থামাতে পারে না। এক মিনিট, কোনো শক্তিই না? এটা সংকুচিত হতেই থাকবে? কোথায় গিয়ে থামবে? থামার কোনো জায়গা নেই। এটা সংকুচিত হতে হতে অসীম ঘনত্বের একটি বিন্দুতে পরিণত হয়, যাকে আমরা বলি সিঙ্গুলারিটি।
এমন এক জায়গা যেখানে আমাদের চেনা পদার্থবিজ্ঞানের কোনো নিয়মই কাজ করে না। এই সিঙ্গুলারিটিকে ঘিরে তৈরি হয় সেই ঘটনা দিগন্ত, আর জন্ম নেয় একটি স্টেলার ম্যাস বা নাক্ষত্রিক ভরের ব্ল্যাক হোল। অবিশ্বাস্য। তাহলে তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোল তৈরি হওয়া সম্ভব। কিন্তু একটা সমস্যা আছে। যা অদৃশ্য, যার থেকে আলো পর্যন্ত বেরোতে পারে না, তাকে খুঁজে বের করা যাবে কিভাবে? এটা তো অনেকটা একটা কালো ঘরে একটা কালো বিড়াল খোঁজার মতো, যখন বিড়ালটাই ওখানে নেই। চমৎকার উপমা। আর বিজ্ঞানীরা ঠিক এই চ্যালেঞ্জটাই নিয়েছিলেন। উপায় হল বিড়ালটাকে সরাসরি না খুঁজে তার প্রভাবটা খোঁজার। যেমন বিড়ালটা যদি হেঁটে যাওয়ার সময় একটা ফুলদানি ফেলে দেয়, সেই শব্দ শুনেই তো আপনি বুঝবেন ওটা ওখানে আছে। ৭০-এর দশকে এক্স-রে অ্যাস্ট্রনমি আমাদের জন্য সেই শব্দ শোনার কান তৈরি করে দিল। এক্স-রে? মহাকাশ থেকে এক্স-রে আসে? হ্যাঁ, এবং প্রচণ্ড উত্তপ্ত বস্তু থেকে আসে। বিজ্ঞানীরা সিগনাস বা বক নক্ষত্রমণ্ডলের সিগনাস X1 নামে এমন এক শক্তিশালী এক্স-রের উৎস খুঁজে পান। কিন্তু সেখানে টেলিস্কোপে তাকিয়ে কিছুই দেখা যাচ্ছিল না। তখন পল মার্ডেন নামে একজন তরুণ জ্যোতির্বিজ্ঞানী ভাবলেন হয়তো সেখানে একটা জোড়া নক্ষত্র বা বাইনারি সিস্টেম আছে, যেখানে একটি দৃশ্যমান নক্ষত্র একটি অদৃশ্য সঙ্গীকে প্রদক্ষিণ করছে। তার মানে ব্ল্যাক হোলটা তার সঙ্গী নক্ষত্র থেকে গ্যাস বা পদার্থ টেনে নিচ্ছে, আর সেই গ্যাস ব্ল্যাক হোলে পড়ার আগেই প্রচণ্ড উত্তপ্ত হয়ে এক্স-রে ছড়াচ্ছে। অনেকটা ওই ফুলদানি ফেলে দেওয়ার মতো। একদম। মার্ডেন তখন সেই দৃশ্যমান নক্ষত্রটির আলোর বর্ণালী বিশ্লেষণ করা শুরু করলেন। তিনি ডপলার শিফট পর্যবেক্ষণ করলেন। দেখলেন নক্ষত্রটির আলো পর্যায়ক্রমে কখনো নীল আবার কখনো লালের দিকে সরে যাচ্ছে। এর মানে হল নক্ষত্রটি প্রচণ্ড গতিতে একবার আমাদের দিকে এগিয়ে আসছে, আবার দূরে সরে যাচ্ছে। অর্থাৎ ওটা কিছু একটার চারপাশে ঘুরছে। আর সেই কিছু একটা অদৃশ্য। ঠিক তাই। সেই অদৃশ্য সঙ্গীর ভর হিসাব করে দেখা গেল সেটা আমাদের সূর্যের ভরের প্রায় ৬ গুণ। এত কম জায়গায় এত বেশি ভর কোনো সাধারণ নক্ষত্রের হতে পারে না। এটা ব্ল্যাক হোল ছাড়া আর কিছুই নয়। এটাই ছিল ব্ল্যাক হোলের প্রথম বাস্তব প্রমাণ। এই আবিষ্কারটা নিয়ে কিন্তু একটা মজার গল্প আছে। স্টিফেন হকিং আর কিপ থর্নের সেই বিখ্যাত বাজি, তাই না? হ্যাঁ, হকিং বাজি ধরেছিলেন যে সিগনাস X1 কোনো ব্ল্যাক হোল নয়। তিনি আসলে ব্ল্যাক হোলের ধারণায় বিশ্বাস করতেন, কিন্তু তিনি মজা করে বলেছিলেন যে যদি তার সারা জীবনের গবেষণা ভুল প্রমাণিত হয় তাহলে অন্তত বাজিতে জিতে সান্ত্বনা পাবেন। বহু বছর পর যখন প্রমাণ আরও জোরালো হল, হকিং হাসি মুখে হার স্বীকার করে থর্নের অফিসে গিয়ে চুক্তিতে সই করে দেন। দারুণ। তাহলে বিজ্ঞানীরা একটা অদৃশ্য শিকারীকে ধরার উপায় বের করে ফেললেন। কিন্তু তারা যখন ভাবছিলেন যে ব্ল্যাক হোলের রহস্য বুঝে গেছেন, তখনই মহাবিশ্ব তাদের দিকে আরও বড় একটা ধাঁধা ছুড়ে দিল, তাই তো? কোয়াসার। হ্যাঁ, কোয়াসার। মহাবিশ্বের একেবারে প্রান্তে থাকা কিছু বস্তু যা কিনা একটা আস্ত গ্যালাক্সির চেয়েও 1000 গুণ বেশি উজ্জ্বল। ভাবুন, এদের আলো আমাদের কাছে পৌঁছাতে কোটি কোটি বছর লেগেছে। মানে আমরা আসলে মহাবিশ্বের শৈশব দেখছি। কিন্তু প্রশ্ন হলো এত শক্তি আসছে কোথা থেকে? একটা নক্ষত্র বা একটা সুপারনোভা থেকেও এত শক্তি আসা সম্ভব না। তাহলে উত্তরটা কি ছিল? আরও বড় ব্ল্যাক হোল? অনেক অনেক বড়। বিজ্ঞানীরা বুঝতে পারলেন একমাত্র উত্তর হতে পারে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার ভর সূর্যের চেয়ে লক্ষ লক্ষ বা কোটি কোটি গুণ বেশি। এরা যখন আশেপাশের গ্যাস, ধুলো বা নক্ষত্র গিলে খায়, সেই পদার্থগুলো সিধে ভেতরে চলে যায় না, বরং চারপাশে একটা চাকতির মতো তৈরি করে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে, যাকে বলে অ্যাক্রিশন ডিস্ক। এই ঘূর্ণনের ফলে ঘর্ষণ আর চাপে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে তা থেকে ট্রিলিয়ন সূর্যের সমান আলো ও শক্তি বেরিয়ে আসে। এটাই হল কোজার। ব্ল্যাক হোল নিজে অন্ধকার হলেও তার খাওয়ার প্রক্রিয়াটা মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল ঘটনা। আচ্ছা, এর ফলেই তো একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? আমাদের নিজেদের গ্যালাক্সি, এই মিল্কি ওয়ের কেন্দ্রে কি এমন একটা দৈত্য লুকিয়ে আছে? এই প্রশ্নটাই জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ড্রিয়া গেজকে তাড়িয়ে বেড়াচ্ছিল। কিন্তু সমস্যা হল গ্যালাক্সির কেন্দ্রটা প্রচুর গ্যাস আর ধুলোর মেঘে ঢাকা। সাধারণ টেলিস্কোপে কিছুই দেখা যায় না।
গেজ হাওয়াইয়ের কেক অবজারভেটরি শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করলেন, সাথে এক যুগান্তকারী প্রযুক্তি যার নাম অ্যাডাপটিভ অপটিক্স। এটা কিভাবে কাজ করে? ধরুন, আপনি একটা সুইমিং পুলের পানির নিচে থাকা একটা কয়েনকে স্পষ্ট দেখতে চাইছেন, কিন্তু পানির ঢেউয়ের জন্য ছবিটা কাঁপছে আর ঝাপসা লাগছে। অ্যাডাপটিভ অপটিক্স ঠিক সেই কাজটাই করে। এটা পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে আলোর যে বিকৃতি হয় তাকে একটা কম্পিউটারের সাহায্যে প্রতি মুহূর্তে ঠিক করে দেয়, ফলে আমরা মহাকাশের অনেক স্পষ্ট ছবি পাই। আর এই প্রযুক্তি ব্যবহার করে তিনি কি দেখলেন? তিনি আর তার দল প্রায় ২০ বছর ধরে ১৯৯৫ সাল থেকে গ্যালাক্সির কেন্দ্রের ছবি তুলে গেছেন। সেই ছবিগুলোকে একসাথে জুড়ে দিয়ে যখন একটা টাইমল্যাপস ভিডিও বানানো হলো, তখন এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল। কেন্দ্রে তারাগুলো ঘণ্টায় লক্ষ লক্ষ মাইল বেগে একটা অদৃশ্য বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, যেন মৌমাছির ঝাঁক। একটা অদৃশ্য বিন্দুকে ঘিরে? হ্যাঁ, কেপলারের সূত্র ব্যবহার করে হিসাব করে দেখা গেল সেই অদৃশ্য বিন্দুর ভর আমাদের সূর্যের চেয়ে ৪০ লক্ষ গুণ বেশি। আর সেটাই হলো আমাদের গ্যালাক্সির হার্ট, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার নাম স্যাজিটেরিয়াস এ স্টার। এই আবিষ্কার প্রমাণ করে দিল প্রায় প্রতিটি বড় গ্যালাক্সির কেন্দ্রেই এমন একজন শাসক বসে আছে। তাহলে আমরা আবার সেই পুরনো প্রশ্নে ফিরে এলাম। এই ব্ল্যাক হোলগুলো কি গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করছে? এরা কি ধ্বংসকারী, নাকি এদের ছাড়া গ্যালাক্সিই তৈরি হতো না? আর এরা এত বড় হলোই বা কিভাবে? নিশ্চয়ই ছোট ব্ল্যাক হোলগুলো একে অপরের সাথে মিলিত হয়ে। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের মহাবিশ্বকে দেখার একটা সম্পূর্ণ নতুন উপায় দরকার ছিল। এতদিন আমরা আলো দিয়ে মহাবিশ্বকে দেখিয়ে এসেছি, কিন্তু আইনস্টাইন ১০০ বছর আগেই বলে গিয়েছিলেন যে মহাবিশ্বকে শোনাও সম্ভব। তিনি ভবিষ্যদ্বাণী করেন, যখন দুটি বিশাল বস্তু, যেমন দুটি ব্ল্যাক হোল, একে অপরের সাথে ধাক্কা খায়, তখন তারা স্থানকালের চাদরে ঢেউ তোলে। অনেকটা পুকুরের ঢিল ছুড়লে যেমন পানির ঢেউ ছড়িয়ে পড়ে, সেরকম। এই ঢেউকেই বলা হয় মহাকর্ষীয় তরঙ্গ। কিন্তু এই ঢেউ তো নিশ্চয়ই খুবই সূক্ষ্ম। সেটা শনাক্ত করা কিভাবে সম্ভব? এতটাই সূক্ষ্ম যে আইনস্টাইন নিজেও ভেবেছিলেন এটা কোনোদিন শনাক্ত করা যাবে না। এই অসম্ভবকে সম্ভব করার জন্যই তৈরি হয়েছিল লাইগো বা লাইগো অবজারভেটরি, দুটো ৪ কিলোমিটার লম্বা টানেল, যার মধ্যে দিয়ে লেজার রশ্মি ছোড়া হয়। একটা মহাকর্ষীয় তরঙ্গ বয়ে গেলে তা স্থানকালকে সামান্য সংকুচিত ও প্রসারিত করে। এর সংবেদনশীলতা বোঝাতে বললে, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য যদি একটা চুলের বেধের সমানও বদলে যায়, লাইগো তা ধরে ফেলতে পারবে। অবিশ্বাস্য! আর তারা কি পেরেছিল? কয়েক দশক ধরে চেষ্টার পর ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর অবশেষে সেই মুহূর্ত এলো। তারা এমন একটা সংকেত শনাক্ত করল যা দেখতে অনেকটা পাখির কিচিরমিচির বা চার্প শব্দের মতো। সংকেতটা প্রথমে ধীর ও নিচু স্বরে শুরু হয়ে শেষে খুব দ্রুত আর তীব্র হয়ে মিলিয়ে গেল। বিশ্লেষণ করে বোঝা গেল এই সংকেতটি এসেছে ১৩০ কোটি আলোকবর্ষ দূর থেকে। ১৩০ কোটি বছর আগের ঘটনা। কি ঘটেছিল সেখানে? সেখানে আমাদের সূর্যের চেয়ে প্রায় ২৯ গুণ এবং ৩৬ গুণ ভরের দুটি ব্ল্যাক হোল সর্পিল গতিতে ঘুরতে ঘুরতে একে অপরের সাথে মিলিত হয়ে একটি বিশাল ব্ল্যাক হোলে পরিণত হয়েছিল। সেই সংঘর্ষে ১ সেকেন্ডেরও কম সময়ে যে শক্তি নির্গত হয়েছিল তা ছিল সেই মুহূর্তে মহাবিশ্বের সমস্ত নক্ষত্রের সম্মিলিত শক্তির চেয়েও ৫০ গুণ বেশি। ভাবা যায় না। তাহলে এটা ছিল সরাসরি প্রমাণ যে ব্ল্যাক হোল আসলেই আছে, তারা একে অপরের সাথে মিলিত হয় এবং এভাবেই বড় হতে থাকে। হ্যাঁ, প্রথমবারের মতো আমরা মহাবিশ্বের কোনো ঘটনাকে শুধু দেখলামই না, তার শব্দও শুনলাম। ঠিক তাই। এটা জ্যোতির্বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করল। আমরা মহাবিশ্বকে শোনার জন্য একটা নতুন কান পেলাম। এখন আমরা মহাকর্ষীয় তরঙ্গ ব্যবহার করে ব্ল্যাক হোলের জন্ম, মৃত্যু আর তাদের সংঘর্ষের নাটকীয় মুহূর্তগুলো সরাসরি পর্যবেক্ষণ করতে পারি। তাহলে আইনস্টাইনের মস্তিষ্কের এক ঝলকানি থেকে শুরু করে আজ আমরা ব্ল্যাক হোলের সংঘর্ষের প্রতিধ্বনি পর্যন্ত শুনতে পাচ্ছি। আমরা নক্ষত্রের মৃত্যু থেকে ছোট ব্ল্যাক হোলের জন্ম আর গ্যালাক্সির কেন্দ্র থেকে বিশাল দৈত্যের শাসনের কথা জানলাম। কিন্তু শেষ করার আগে আসুন আমাদের প্রথম প্রশ্নে ফিরে যাই, ধ্বংসকারী না সৃষ্টিকর্তা? এখনকার গবেষণা বলছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো তাদের গ্যালাক্সির সাথে একযোগে বেড়ে ওঠে।
তারা যখন পদার্থ গিলে খায় তখন তাদের কেন্দ্র থেকে প্রচণ্ড শক্তি ও কণার স্রোত বা জেট বেরিয়ে আসে, যা পুরো গ্যালাক্সিতে ছড়িয়ে পড়ে। এই শক্তি গ্যালাক্সির মধ্যে তারা তৈরির প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। খুব বেশি তারা তৈরি হতে দেয় না, আবার একেবারে বন্ধও করে দেয় না। একটা থার্মোস্ট্যাটের মতো কাজ করে। তার মানে এই ব্ল্যাক হোলগুলো না থাকলে হয়তো গ্যালাক্সিতে এত বেশি তারা তৈরি হতো যে আমাদের সৌরজগতের মতো স্থিতিশীল পরিবেশই তৈরি হতো না। তাহলে প্রশ্নটা সত্যিই জটিল। ব্ল্যাক হোলগুলো কি কেবলই মহাজাগতিক দানব যারা সবকিছু ধ্বংস করে, নাকি তারা মহাবিশ্বের সুশৃঙ্খল স্থপতি যাদের ছাড়া হয়তো আমাদের অস্তিত্বই থাকতো না? হয়তো উত্তরটা হলো তারা দুটোই। মহাবিশ্বের এই চরম বিরোধাভাস বা প্যারাডক্সকে বোঝাটাই হয়তো আমাদের পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জ।